কোথায় যাচ্ছ তাহলে? আলটিমেটলি আমরা হাওড়ায় পৌঁছালাম। তো টেনশনের মধ্যে ছিলাম ট্রেনটা আসতে পারবে কিনা। তো আমরা যাচ্ছি মেঘালয়। সঞ্জয় মোটামুটি সিট পায়নি, দাঁড়িয়ে আছে, ও সিট নেই। আমাদের গ্রুপের মোটামুটি সদস্যদের দেখো, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে। কোথায় যাচ্ছ তাহলে? আচ্ছা, হ্যালো 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস চলতে শুরু করেছে হাওড়া থেকে ঠিক বিকেল 4টা 5 মিনিটে। বসে বসে খাও, এদিকটা বসে বসে খাও। পড়ে যাচ্ছে, কুড়িয়ে খাও। ওটাকে নিয়ে না, ভিতরে থাক, ভিতরে থাক। তুমি ওটা তুলতে হবে না, ওটা তুলতে হবে না, তুমি খাও। 95 কিলোমিটার যাত্রাপথ পেরিয়ে আমরা প্রথম হল্ট আমাদের বর্ধমান জংশন, সেখানে এলাম। আপাতত এখানে কিছুক্ষণ হল্ট করবে। 146 কিলোমিটার পথ যাত্রাপথ অতিক্রম করে আমরা এখন কবিগুরু স্মৃতিধন্য বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছালাম। আর দেখো এই স্টেশনের মধ্যে কি সুন্দর কবিগুরুর একটা ছবি আঁকা আছে। এই মুহূর্তে আমরা সাঁইথিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছেছি। এরপর আছে রামপুরহাট। বোলপুর শান্তিনিকেতনের পরের স্টপেজ এটা সাঁইথিয়া। এই মুহূর্তে আমরা এখন মালদা টাউনে আছি। তো এই স্টেশনটাতে 10 মিনিটের হল্ট আছে। দেখতেই পাচ্ছ সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমরা সব ছবি তুলছি। সকালে ঘুম ভেঙে দেখি আমরা আসাম পৌঁছে গেছি। পাহাড়ের মাথা থেকে এক টুকরো সূর্য উঠছে আর আমাদের ট্রেন ছুটে চলেছে সবুজ গালিচার মধ্য দিয়ে। পেছনে পাহাড়, সামনে ধানক্ষেত, অপরূপ এক দৃশ্যপট, যেন কোনো চিত্রশিল্পীর নিখুঁত হাতে আঁকা একটি ছবি। এই সব দেখতে দেখতে আমরা যখন হারিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমরা এসে পড়লাম ব্রহ্মপুত্র নদে। ভারতবর্ষের অনেক বিখ্যাত বিখ্যাত নদীর ওপর দিয়ে আমি পার হয়েছি, কিন্তু ব্রহ্মপুত্রকে দেখার সৌভাগ্য এখনো পর্যন্ত আমার হয়নি। এই ব্রহ্মপুত্র নদটি তিব্বতের মানস সরোবরের একটি হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে সেখানে সাংপো নাম নিয়ে তারপর অরুণাচল প্রদেশ, আসামের মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের নাম যমুনা, এবং সেই যমুনা নদীটি পদ্মার সঙ্গে মিলিত হয়ে সেটি পরবর্তীতে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তিস্তা, তোরসা এর বিখ্যাত সব উপনদীগুলি। এরপর দেখো আসামের চা বাগান। এক টুকরো চা বাগান দেখার সৌভাগ্য হলো। আসামের চা সারা বিশ্বজোড়া যার নাম, সেই চা বাগান দেখব না আর আসাম ভ্রমণ কমপ্লিট সম্পূর্ণ হয় কি? তা হয় না। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আসামে আছি আর আমাদের সকালবেলা চা পর্ব চলছে। তো এখানে ল্যান্ডস্কেপ, বাড়ি ঘরদোর সবকিছুই আলাদা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এই যে আমাদের এদিকে সব চা অলরেডি খাওয়া শুরু। গুড মর্নিং। এই যে সব মর্নিং বলে দাও। এদিকে চা হচ্ছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং।
আমরা এসে পৌঁছালাম কামাখ্যা রেলওয়ে স্টেশনে। এর পরের স্টেশনই আমাদের শেষ গন্তব্য, অর্থাৎ আমাদের গন্তব্য গুয়াহাটিতে পৌঁছে যাব। তো এই কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা টেম্পল যাওয়া কিন্তু খুবই সুবিধা, অনেকে এখানেই নেমে পড়েন, কিন্তু আমরা যাব গুয়াহাটি। আমার মনে হয় এখান থেকে গাড়িও আরে বাইরে গিয়ে ক্যাব করে নিলে হয়ে যাবে, অটো আরে 1012 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করলাম। অবশেষে আমরা গুয়াহাটিতে চলে এসেছি। এরপর আমরা চলে যাব আমাদের হোটেলে। তারপর দেখা হচ্ছে পরের দিন। কাল থেকে আছে শিলং ট্যুর, অর্থাৎ মেঘালয়। চলো দেখা যাক কতটা এনজয়মেন্ট হতে পারে আমাদের। এই মুহূর্তে আমরা এখন গুয়াহাটি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর এখন আমাদের একটা গাড়ি ঠিক করতে হবে হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। গুয়াহাটি স্টেশন থেকে আমরা দুটো অটো করলাম, 200 টাকা করে ভাড়া নিল, এবং এই দুটো অটো নিয়ে আমরা আমাদের যে গন্তব্যস্থল, অর্থাৎ আমাদের যে হোটেল ফরচুন, সেখানে আমরা যাচ্ছি। তো এখানে মোটামুটি দরদাম করতে হবে। আর গত কাল বা পরশু, দুদিন আগে, এখানে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ উনি মারা গেছে। তো সেই কারণে মোটামুটি চতুর্দিক শুনশান আছে। তো সেই জন্য চারিদিক মার্কেট বন্ধ, এটা শুনছিলাম। তো মোটামুটি দেখলাম যে আমাদের হোটেল যেতে অসুবিধা হচ্ছে না। বিকালবেলা আমরা কামাখ্যা মন্দিরে যাব, সেখানে গিয়ে কীভাবে পুজো টুজো দেওয়া যায় কি না সেটাও দেখবো, আর সেটা তোমাদেরও দেখাবো। দেখতেই পাচ্ছ যে দোকানদানি সব বন্ধ। এখানে জুবিন গর্গ মারা গেছেন, ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য রাস্তাঘাটে লোকজনও কম যথেষ্ট, কোনো বাস চলছে না। এই পরিস্থিতি মোটামুটি যে আমরা ট্যুরিস্ট যারা এসেছি তারাই একমাত্র রাস্তায় আছি। প্রথমে আমরা র্যাপিডো বুক করেছিলাম, তো র্যাপিডো দেখা গেল ক্যান্সেল হয়ে গেল আমাদেরটা, আর আগে আমাদের কিছুজন চলে গেছে। অবস্থা এখন অটোয় করেই আমরা যাচ্ছি কামাখ্যা টেম্পল। তো পদে পদে বাধা, এত বৃষ্টি হলো ভাবলাম যেতেই পারবো না। এখন এই অটোয় করে যাচ্ছি, চারিদিকে শুনশান। এখন বিকালের দিকে এসে গাড়ি চলছে, দেখি কামাখ্যা মন্দিরে গিয়ে কী পরিস্থিতি হয়। কামাখ্যা মন্দিরে প্রবেশের পথে এই রকম দুদিকে দেখতে পাওয়া যাবে সাধকের বেশে। এরা কিন্তু যে মানুষ যা কিছু দেয় এরা সেটা গ্রহণ করে, এরা এইভাবে বসে থাকে। আর কি সুন্দর পাথরে কারুকার্য করা এই মূর্তিগুলো আছে। আর বাম দিকে দেখো দোকানগুলো থেকে বিভিন্ন পূজার ডালা ইত্যাদি পূজার যে উপকরণ কেনা যেতে পারে। এবার কিনে নিয়ে সামনের দিকে এই যে দরজাটা আছে, এখান থেকে আমরা প্রবেশ করব ডান দিক দিয়ে। এবং ঢোকার মুখেই দেখো এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে, আর এইরকম ওপরের দিকে উঠতে হয়। এই দেখো, এটি হলো কামাখ্যা মন্দিরের মূল যে মন্দিরটি, যেটিকে আমরা ছবিতে দেখতে পাই। এটি ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি বিখ্যাত মন্দির, তন্ত্র সাধকদের একটা অন্যতম পীঠস্থান বলা যেতে পারে। এখানে লাইন, পুজো দেওয়ার লাইন, এই যে এখানে। আরে আমি তোমাকে আগেই বলেছিলাম যে মন্দির বন্ধ হয় না। এখানে ঢুকতে দিবে? আমরা এখন কামাখ্যা টেম্পলের ভেতরে বসে আছি।
তো মন্দির বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স ছিল। তো দেখো এদিকটা হচ্ছে টেম্পল, মোটামুটি লাইন প্রচুর। এখানে বাইরে থেকে আমরা পুজো দিয়েছি, তো দিয়ে এখানে আমরা বসে বসে ফটোগ্রাফি করছি। চারিদিকে তন্ত্রমন্ত্র সাধক সব বসে আছে, তারা ধ্যান করছে। আর যে ছাগলগুলো বলা যায় না, হয়তো তন্ত্র বলে, কেউ হয়তো মানুষকে ছাগল করে রেখেছে, এটা হতেও পারে। এই কামাখ্যা মন্দিরটি নীলাচল পর্বতে অবস্থিত, 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। 4টি আদি শক্তিপীঠগুলির মধ্যে এটি অন্যতম। সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী রূপেও কিন্তু এখানে পূজিতা হন দেবী। 9ম শতাব্দীতে বানমল বর্মদেবের তেজপুর লিপিতে এই কামাখ্যার উল্লেখ পাওয়া যায়। আর 8ম থেকে 9ম শতাব্দীতে তৈরি এই মন্দিরটি। পরবর্তীতে কালা পাহাড়ের আক্রমণে এটি ধ্বংসও হয়ে যায়, কিন্তু পরে আবার অহোম রাজারা এই মন্দিরটিকে বর্তমানের রূপে কিন্তু প্রতিষ্ঠিত করেন। অম্বুবাচী তিথিতে এখানে সারা ভারতবর্ষ থেকে দর্শনার্থীরা আসেন মাকে দর্শন করার জন্য। এই সময় মা রজস্বলা হন এবং সারা ভারতবর্ষের তন্ত্র সাধকদের কাছে এটি একটি অন্যতম পীঠস্থান। এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। আমরা মন্দির চত্বরটা পরিদর্শন করে এবার আমরা ফিরে যাব, কারণ অন্ধকার হয়ে আসছে। তো আগামীকাল আমরা এখান থেকে অর্থাৎ গুয়াহাটি থেকে আমরা সকালবেলায় শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আপনারাও চোখ রাখুন পরবর্তী পর্বটিতে।